আরে ইয়ার, কেউ তো বলো সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারদের এখন তারা আর মলদ্বীপসে নেই। তাদের ভ্যাকেশান শেষ হয়ে গেছে। আইপিএলের মাঝে যে ছোট্ট টিপ দিয়েছিল কাবিয়া মারান মলদ্বীপসে প্লেয়ারদের ঘুরতে নিয়ে যাওয়ার, তারা নাকি রিচার্জড হয়ে ফিরে আসবে আর এমন পারফরমেন্স করবে আইপিএলে, তারা এই করুণ অবস্থা থেকেও আইপিএলের প্লে অফে পৌঁছে যাবে। সে আশায় জল ঢেলে দিল প্যাট কামিন্সের টিম। আর কাবিয়া মারানও ভাবলো শুধু শুধুই এতগুলো পয়সা ওয়েস্ট করলাম, কিছুই তো উন্নতি হলো না প্লেয়ারদের। দেখে তো মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদরা ভুলেই গেছে যে তারা মলদ্বীপস থেকে ছুটি কাটিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নেমেছে। এই রকম পারফরমেন্স, একটা প্লেয়ারদের ইন্টেন্ট, এই ইন্টেন্ট নিয়ে কি এত বড় একটা টুর্নামেন্টে, আইপিএলের মতো কম্পিটিটিভ টুর্নামেন্টে কোনো দল কোয়ালিফাই করতে পারে প্লে অফসে? আমার তো মনে হয় না। আর দেখেও মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের কোনো রকমই চান্স নেই, কারণ গতকাল ম্যাচটা হারার সঙ্গে সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আর 16 পয়েন্টে পৌঁছাতে পারবে না, সেই ম্যাজিক ফিগার 16 পয়েন্টে। হয়তো আমরা এখনও পয়েন্টস টেবিলে দেখতে পাচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদের পাশে মানে এলিমিনেটেড এখনও লেখা হয়নি, কারণ খাতায় কলমে এখনও হয়তো উঠতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু মোস্ট প্রবাবলি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মতোই এই টুর্নামেন্টে এই বছরের মতো ছুটি হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের। আর এই আইডিয়াটাই বা কার যে টুর্নামেন্টের মাঝে ছুটি কাটানোর জন্য মলদ্বীপে প্লেয়ারদের বেড়াতে নিয়ে যাবে? তাতে কি মনে হয়েছিল? ওনার কাবিয়া মারন কি ভেবেছিল প্লেয়াররা রিচার্জড হয়ে অসাধারণ পারফরমেন্স দেবে? আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারদের এখন পার্মানেন্ট ছুটির প্রয়োজন হয়ে গেছে। তারা নিজেরাই ভাবছে যে কত তাড়াতাড়ি যেন টুর্নামেন্টটা শেষ হয়। হয়তো ইন্ডিয়ান প্লেয়াররা ভাবছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, আর ফরেন প্লেয়াররা ভাবছে তারা যে ভ্যাকেশানে এসেছিল সেই ভ্যাকেশান শেষ করে যে যার দেশে ফিরে যাব। আসলে এত টাফ কথা বলছি, সানরাইজার্স হায়দ্রাবাদের মতো একটা টিম যার প্রতি এত এক্সপেকটেশন, গত বছরের রানার্স আপ কী পারফরমেন্স দিল গত বছর, আর এই বছরে একেবারে ফুস, মানে টায়ার পাঞ্চার হয়ে গেলে যেরকম হাওয়া বেরোয়, সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটারও যেন একই অবস্থা। মানে অত্যন্ত পুওর ফর্ম। এই টিমের ব্যাটসম্যান ট্রাভিস হেড, মানে একটা সময় তো মনে হতো যেন হেড মানেই অপোনেন্ট শেষ। এই হেডকে দেখে মনে হচ্ছে যে তিনি খেলতে এসেছেন। একমাত্র অভিষেক শর্মা, হ্যাঁ, তারই শুধু ইন্টেন্টটা আমার দেখে মনে হচ্ছে যে তিনি যেন একটু কিছু করে দেখাতে চাইছে। আজকে ম্যাচটায় দেখুন, যখন 224 রান চেস করছে তখন ট্রাভিস হেড 16 বলে 20, মানে এই স্ট্রাইক রেট দেখে, এই পারফরমেন্স দেখে তুমি 224 চেস করবে? কোনো দিনই সম্ভব নয়। আর মিস্টার ঈশান কিষান, বিসিসিআই কন্ট্যাক্ট পেয়েছো, কিন্তু এরকম খেললে কিন্তু বেশি দিন কন্ট্রাক্টেও থাকা যাবে না। প্রথম ম্যাচে 47 বলে 100 রান দেখে মনে হচ্ছিল কিছু করে দেখাতে চায় এই ম্যাচে, এই টুর্নামেন্টে, কিন্তু তারপরের 9টা ম্যাচে মাত্র 90 রান। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন তো? এই 90 রান এসেছে 90 বলে, মানে 100 স্ট্রাইক রেট। আজকের দিনে এই আধুনিক টি20 ক্রিকেটে 100 স্ট্রাইক রেট রেখে তুমি 9টা ম্যাচ খেলছো, একটা ইম্পর্টেন্ট জায়গা 1 ডাউন 3 নম্বরে নেবে, যেখানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ব্যাটসম্যানেরা। হেনরিচ ক্লাসেনেরও অবস্থা তথই বচো। আসলে এই 224 চেস করতে নেবে একমাত্র অভিষেক শর্মা ছাড়া কোনো প্লেয়ারেরই কোনো ইন্টেন্ট নেই। আর ফলও সেই অবশ্যম্ভাবী, 186 রানেই শেষ হয়ে গেল হায়দ্রাবাদের ইনিংস। এই ইম্পর্টেন্ট ম্যাচে 38 রানে জয়লাভ করে গুজরাট টাইটান্স কিন্তু 14 পয়েন্টে পৌঁছে গেল। মানে আর 4টে ম্যাচ বাকি, 4টে ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচই তারা জেতে তাহলে কিন্তু 16 পয়েন্ট, আর 2টো ম্যাচ জিতলে তো কনফার্ম প্লে অফস। তাই গুজরাট টাইটান্সের যে অশ্বমেধের ঘোড়া এইবারে ঘুরছে তা কিন্তু এগিয়েই চলেছে। আর মোস্ট আন্ডাররেটেড টিম হলো গুজরাট টাইটান্স। কোনো স্টার নেই, শুভমন গিল আছে, জস বাটলার আছে, রশিদ খান আছে, আর কে বলুন তো এই টিমের স্টার প্লেয়ার? আর কেউ নেই। কিন্তু দেখুন একটা আনরিয়েল কনসিস্টেন্সি টপ 3 ব্যাটসম্যানের মধ্যে, মানে সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, এনাফ। দ্যাট 3 নেমস ইজ এনাফ ফর গুজরাট টাইটান্স ব্যাটিং লাইন আপ। মানে পরের দিকের আর ব্যাটসম্যানের দরকারই নেই, আর কোনো বড় ব্যাটসম্যানও নেই। শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া এরাই রয়েছে, কিন্তু তাদের কোনো দরকারই পড়ছে না। মানে এতটা কনসিস্টেন্ট কী করে হয় টপ 3 প্লেয়াররা? তাদের অ্যাভারেজই বলুন আর স্ট্রাইক রেটই বলুন,
সাই সুদর্শন তো যেন নেমেছে প্রত্যেকটা ম্যাচে 50 করার জন্য, মানে একটা মাত্র ম্যাচে ফ্লপ গেছে, তারপর বাকি প্রত্যেকটা ম্যাচে 9টা ম্যাচে আনরিয়েল কনসিস্টেন্সি এই টপ 3। আর একবার অরেঞ্জ ক্যাপ হোল্ডারদের লিস্টটা দেখুন, আজকে সূর্যা কুমারের যাদবদের মাথা থেকে অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিল সাই সুদর্শন। 504 রান, অর্ধেকের বেশি মাত্র টুর্নামেন্ট হয়েছে, এখনই 500 কমপ্লিট। আর অন্যদিকে ক্যাপ্টেন শুভমন গিল 465, জস বাটলার 470। মানে একটা টুর্নামেন্টে টপ রান গেটারের টপ 5 লিস্টের মধ্যে 3টে প্লেয়ারই গুজরাট টাইটান্সের, আর সেই 3টে প্লেয়ার্সই টপ 3 ব্যাটসম্যান হচ্ছে গুজরাট টাইটান্সের, সাই সুদর্শন, জস বাটলার, শুভমন গিল। এর থেকেই বোঝা যায় এই টিমটা কীরকম পারফরমেন্স করবে। শুধু অরেঞ্জ ক্যাপই নয়, তার সঙ্গে সঙ্গে পার্পেল ক্যাপ হোল্ডারটাও দেখুন, প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু গুজরাট টাইটান্সের প্লেয়ার। তাই একটা টিমে যদি অরেঞ্জ ক্যাপ হোল্ডার থাকে, পার্পেল ক্যাপ হোল্ডার থাকে, টপ 5 বেস্ট রান গেটারের মধ্যে 3 জন যদি সেই টিমের হয়, তাহলে সেই টিম ভালো পারফরমেন্স করবে না তো কোন টিম করবে? এই রকমই কনসিস্টেন্ট দরকার এত বড় একটা টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে গেলে। আর তাই জন্যই আজ দেখুন গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলে 2 নম্বরে বসে একদম মোটামুটি প্লে অফের জন্য জায়গা পাকা করে বসে আছে। এই রকম একটা 224 রান চেস করছে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্সটা দেখলেন, 4 ওভারে 19 রান, 2 উইকেট, আন্ডার 5 ইকোনমি। আর 2টো উইকেট কার? ট্রাভিস হেড, হেনরিচ ক্লাসেন। ম্যাচ শেষ। 19 রান দিয়ে 2 উইকেট, আন্ডার 5 ইকোনমি রেটে প্রসিদ্ধ কৃষ্ণা বল করছে। মোহাম্মদ সিরাজ 4 ওভারে 33 রান, 2 উইকেট। একমাত্র রশিদ খানের অফ ডে, 3 ওভারে 50+ রান খেলো, সে যেতেই পারে, টিম ভালো পারফরমেন্স করছে। মানে একদম ওয়েল ব্যালেন্সড টিম। ফাস্ট বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কোয়েটজে, ঈশান্ত শর্মা। স্পিন বোলিংয়ে সাই কিশোর, রশিদ খান। একটা অসাধারণ বোলিং লাইন আপ। আর তারা তাদের নামের প্রতি সুবিচার করছে, মানে তারা মোর দ্যান 100% দিচ্ছে। এই রকম পারফরমেন্স করলে খুব কিন্তু টাফ এই গুজরাট টাইটান্সের যে অশ্বমেধের ঘোড়া ছুটছে তাকে কিন্তু টিমের ধরে রাখার জন্য। মোটামুটি এইবারের আইপিএলের এখনও পর্যন্ত যে চিত্রনাট্য, তাতে কিন্তু মোটামুটি 3টে টিম, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর গুজরাট টাইটান্স, কিন্তু অনেকটাই এগিয়ে গেছে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। আর একটা স্থানের মধ্যে আমার মনে হচ্ছে লড়াই হবে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে। আমার মনে হয় এই 5টা টিমের মধ্যে 4টে টিম এইবারের আইপিএলে কোয়ালিফাই করবে প্লে অফস খেলার জন্য। কিন্তু একেবারেই ছেড়ে দেওয়া যায় না আর 2টো টিমকে। সেই 2টো টিম হলো লখনৌ এবং কলকাতা। এখনও পর্যন্ত এই 2টো টিমের চান্স আছে। তাই এবারের আইপিএলে 10টা টিমের মধ্যে 3টে টিম মোটামুটি এলিমিনেট। 2টো টিম তো অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে, চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস। আর সানরাইজার্স হায়দ্রাবাদও প্রায় এলিমিনেশন হয়েই গেল। তাই পড়ে রইল 7টা টিম। 7টা টিমের মধ্যে 3টে টিম মোটামুটি কনফার্ম, যেটা বললাম, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। 2টো টিমের বেশি চান্স আছে একটা স্থান অধিকার করার জন্য, সেটা হলো পাঞ্জাব এবং দিল্লি। আর 2জন আন্ডারডগ হিসাবে কিন্তু এগিয়ে যেতে পারে, সেটা হচ্ছে কলকাতা এবং লখনৌ। তাই এবারের আইপিএল কিন্তু ভীষণভাবে জমে উঠেছে। মানে গতকালের ম্যাচটায় তো গুজরাট উড়িয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। কেমন লাগলো গুজরাটের পারফরমেন্স একটু কমেন্ট করে জানান না। টপ 3 কীরকম খেলছে, আর কোনো রকম কি সম্ভাবনা আছে এখনও ঘুরে দাঁড়ানোর সানরাইজার্স হায়দ্রাবাদের, সেটাও জানাবেন। আর এইবারের আইপিএল কিন্তু খুব জমে উঠেছে, তাই আমার ভিডিও একদম মিস করবেন না, কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা ম্যাচ শেষ হলেই প্রত্যেকটা ম্যাচের খুঁটিনাটি আলোচনা, পর্যালোচনা চলতে থাকে এই চ্যানেলে। তাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর এতক্ষণ ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ তৈরি করে। ভিডিও বানানোর একটা সম্ভাবনা যে তৈরি হয়, সেই ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এই চ্যানেলে প্রত্যেক ম্যাচের শেষে খেলার পর্যালোচনা হবে, আর সেই ভিডিও দেখে আপনারা আশা করি আনন্দ উপভোগ করতে পারবেন। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।